দেশজুড়ে প্রতিবাদের প্রেক্ষাপটে ধর্ষণের সর্বোচ্চ সাজা ফাঁসি, ৬ মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে মামলা, কালই অধ্যাদেশ। ধারা ৯-এর ১ উপধারা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড শব্দগুলির পরিবর্তে মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে শব্দগুলি প্রতিস্থাপিত হবে। মহামান্য রাষ্ট্রপতির আদেশ বলে ইনশাআল্লাহ এটাকে অধ্যাদেশ হিসাবে জারি করার প্রস্তুতি নিচ্ছি। দ্রুত ও যথাযথ বাস্তবায়নের তাগিদ। একজন অপরাধী অপরাধ করে পার পাবে না, তার শাস্তি হবে, এটুকু নিশ্চিত করা গেলেও ধীরে ধীরে কমানো সম্ভব। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সিলেটে পুলিশ ফাঁড়িতে নিহত যুবককে গণপিটুনির প্রমাণ মেলেনি সিসিটিভিতে, 4 পুলিশ সাময়িক বরখাস্ত, তদন্তে কমিটি গঠন। এবং রাজধানীর প্রায় অর্ধেক মানুষের দেহেই তৈরি হয়েছে করোনার অ্যান্টিবডি, আক্রান্তদের 82% ছিল না লক্ষণ, গবেষণায় প্রকাশ। অবশেষে ধর্ষণের সর্বোচ্চ সাজা ফাঁসির বিধান রেখে সংশোধিত হল নারী ও শিশু নির্যাতন দমন আইন। সকালে মন্ত্রিসভার বৈঠকে এই আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। আগামীকাল রাষ্ট্রপতি এই সংক্রান্ত অধ্যাদেশ জারি করবেন জানিয়ে আইনমন্ত্রী গণমাধ্যমকে বলেছেন, নারী নির্যাতনের নতুন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির চেষ্টা থাকবে। নারীর সুরক্ষায় ২০০০ সালে প্রণয়ন করা হয় নারী ও শিশু নির্যাতন দমন আইন, কিন্তু নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় ২০ বছর পর জনদাবির মুখে সংশোধন করা হলো সর্বোচ্চ সাজার বিধান। সোমবার সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বসে মন্ত্রিসভার বৈঠক। এতে সচিবালয় থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন মন্ত্রিসভার সদস্যরা। বৈঠকের শুরুতেই ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করার লক্ষ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনীর খসড়া উত্থাপন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। দেশজুড়ে ধর্ষণ ও নারী নিপীড়ন বিরোধী প্রতিবাদের পরিপ্রেক্ষিতেই সর্বোচ্চ সাজা ফাঁসির বিধান চূড়ান্ত করা হয় সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী এই সভায়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব আইনটির বিস্তারিত তুলে ধরে জানান, নির্যাতনের মামলা ১৮০ দিনের মধ্যে নিষ্পত্তির কথা বলা হয়েছে আইনে। যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড শব্দগুলির পরিবর্তে মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে শব্দগুলি প্রতিস্থাপিত হবে। বর্তমানে সংসদ অধিবেশন চলমান না থাকায় জরুরি ভিত্তিতে এই আইনটি নিয়ে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী। সংশোধনীগুলিকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে ভেটিং সাপেক্ষে। যেহেতু সংসদ এখন সেশনে নাই, সেই জন্য আগামীকালকে মহামান্য রাষ্ট্রপতির আদেশ বলে ইনশাআল্লাহ এটাকে অধ্যাদেশ হিসাবে জারি করার প্রস্তুতি নিচ্ছি। পরে আইন সংশোধন করায় সন্তোষ জানিয়ে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, নারীর সুরক্ষায় এক ধাপ এগোলো দেশ। এই যে সংশোধন করার ফলে আমি এবং আমরা সবাই মনে করি বাংলাদেশে নারীর ক্ষমতায়ন আরেক ধাপ এগিয়ে গেল। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সিলেটের কোতোয়ালি থানায় আছেন সহকর্মী ইকরামুল কবির। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ইকরাম। ধন্যবাদ জাফর। আমি এখন আছি সিলেটের কোতোয়ালি মডেল থানায়, এবং এই থানায় আজকে মামলা করেছে এই রায়হানের স্ত্রী তান্নি, এবং এই মামলার যে হত্যা মামলাটি হয়েছে পরবর্তীতে যেই তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে, তদন্তকারী কর্মকর্তারা যেই 7 জন পুলিশকে অভিযুক্ত করে 4 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং 3 জনকে প্রত্যাহার করা হয়েছে, তাদের এই মামলার মধ্যে অন্তর্ভুক্ত করা যায় কিনা তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে তাই দেখবেন। এবং বলে রাখা প্রয়োজন যে এই যেই 7 জনকে 4 জনকে সেই ফাঁড়ির ইনচার্জ সহ যে 4 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, এবং আকবর হোসেন সহ এসআই আকবর হোসেন সহ যে 4 জনকে বরখাস্ত করা হয়েছে এবং 3 জনকে প্রত্যাহার করা হয়েছে। এই 7 জনকেই কিছু সময় আগে, আমি এই মুহূর্তে এখনও এই থানায় রয়েছে, এই
এসএমপির এই অঞ্চলের উপ কমিশনার আসবারা আলী শেখ, তিনি আমাকে জানিয়েছেন এখন থেকে কয়েক মিনিট আগে এই 7 জনকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে, অর্থাৎ পুলিশি ভাষায় যেটা করা হয় তাদেরকে সেখানে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং তারা সবাই পুলিশ লাইনে চলে গিয়েছে। এই মুহূর্তে তারা এখন পুলিশ লাইনে অবস্থান করছে। বলে রাখা প্রয়োজন যে এই ঘটনায় গতকালকে সকালে যে রায়হানকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পিটিয়ে হত্যা করা হয়েছে, এই যে অভিযোগ করা হয়েছে, সেই অভিযোগে একটি তদন্ত কমিটি করা হয়েছে জনাব আসবার আলী শেখকে প্রধান করে। তিনিও পুলিশেরই উপপুলিশ কমিশনার, যিনি এসএমপির উত্তরের দায়িত্ব আছে। এই উত্তরে 3টি থানা রয়েছে, কোতোয়ালি থানা রয়েছে এবং জালালাবাদ থানা রয়েছে এবং এয়ারপোর্ট থানা রয়েছে। বলে রাখা প্রয়োজন বন্দরবাজার এই ফাঁড়ি ছাড়াও এই কোতোয়ালি থানার অধীনে আরও 3টি ফাঁড়ি রয়েছে, একটি লামাবাজার ফাঁড়ি, একটি সুবানিঘাট ফাঁড়ি এবং একটি তদন্ত কেন্দ্র রয়েছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির তদন্ত কেন্দ্রে। এই সবগুলো নিয়ন্ত্রণ করছে এই কোতোয়ালি থানা থেকে এবং এই প্রত্যেকটি ফাঁড়ির অধীনে বিভিন্ন জায়গায় পকেট রয়েছে এবং বিভিন্ন জায়গা ভাগ করে রয়েছে। তারা বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকা অবস্থায় গতকালকে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি পুরো পুলিশ বিভাগকে নাড়িয়ে দিয়েছে। তারা বিব্রত অবস্থায় রয়েছে। আমার সাথে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথা হয়েছে এবং তারা চাচ্ছেন যেন এই মামলায় কেউ যেন রেহাই না পায়, যেই দায়ী হন না কেন, সে পুলিশের কর্মকর্তা হোক বা পুলিশের যেই মাপের ব্যক্তি হোক না কেন, তারা এই মামলায় তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে এবং সেই নির্দেশনা দিয়েছে যেই মামলার তদন্তকারী কর্মকর্তা রয়েছেন, সেই তদন্তকারী কর্মকর্তাকে সেই নির্দেশনা দিয়েছেন। এসআই আব্দুল বাতেন যে মামলা তদন্তকারী কর্মকর্তা, তার সাথে আমি কথা বলেছেন। তিনিও বলেছেন যে একেবারে নিরপেক্ষভাবে এই এসএমপির কমিশনার তা নির্দেশ দেওয়া হয়েছে যে কর্মকর্তাদের, ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই মামলায় যেন কোনো রকমের কোনো শৈথুল্য দেখানো না হয়, কেউ যেন নিষ্কৃতি না পাওয়ানো হয়, যেই দোষী হোক না কেন তাকে যেন আইনের আওতায় আনা হয়, সেই ধরনের একটি নির্দেশনা দেওয়া হয়েছে। যদিও বিভিন্ন মহলে প্রশ্ন দেখা দিয়েছে এই মামলার যারা তদন্ত দায়িত্বে যিনি আছেন তিনিও কিন্তু পুলিশের কর্মকর্তা। সেক্ষেত্রে এই বিষয়টি বিবেচনা আনার জন্য বিভিন্ন জন আমাদের কাছে কথা বলেছেন। মোটামুটি জাফর, এ ছিল সিলেট কোতোয়ালি থানা থেকে যে রায়হানকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পিটিয়ে হত্যা করার যে অভিযোগ উঠেছে, সেই অভিযোগের সর্বশেষ খবর। সিলেটে পুলিশি নির্যাতনে একজন যুবকের মৃত্যুর ঘটনার বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সিলেট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির। রাজধানীর ৪৫% মানুষের দেহেই তৈরি হয়েছে করোনার অ্যান্টিবডি। চলতি বছরের জুলাই পর্যন্ত অ্যান্টিবডি পরীক্ষায় তথ্য বেরিয়ে এসেছে। আক্রান্তদের ৮২%-এরই কোনো লক্ষণ ছিল না। বিকেলে রাজধানীর গুলশানে একটি হোটেলে দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি ও জিন রূপান্তর নিয়ে গবেষণার তথ্য জানানো হয়। বিশ্ব থমকে গেছে করোনা মহামারীতে, বাংলাদেশও রক্ষা পায়নি তার ছোবল থেকে। ২৬শে মার্চ থেকে সীমিত আকারের লকডাউন বেড়েছে কয়েক মাসে। রাজধানী ঢাকার প্রায় অর্ধেক মানুষের দেহে এরই মধ্যে তৈরি হয়েছে করোনার অ্যান্টিবডি। আইডিসিআর ও আইসিডিডিআরবি যৌথ জরিপে উঠে এসেছে চলতি বছরের জুলাই পর্যন্ত প্রতি ১০ জনে একজন সংক্রমিত হয়েছেন, আর ৮৫%-এরই ছিল না কোনো লক্ষণ। জেনোমিক অ্যানালাইসিস করতে যে আমরা যেটা দেখলাম, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের যে স্ট্রেনগুলো রয়ে গেছে ফর কোভিড-19, সেটার সাথে আমাদের দেশে পাওয়া যে স্ট্রেনগুলোর কোনো পার্থক্য নেই, একই ধরনেরই। এবং এখানে যে মিউটেশন হচ্ছে কিন্তু খুব একটা রেট হাই না। গবেষণায় ঢাকার 25টি ওয়ার্ডের ১২,৬১৯ জনের নমুনা পরীক্ষায় কোভিড-19 শনাক্ত হয়েছে ৯.৮% দেহে। সার্ভে থেকে আমরা দেখছি যে আমাদের সিমটম না থাকলেও কিন্তু আমাদের কেস পজিটিভ হতে পারে। সুতরাং আপনি কিন্তু জানেন না যে আপনার পাশের জন আসলে রোগী কি রোগী নয়। তাদের মধ্যে অ্যান্টিবডি লেভেল অ্যান্টিবডি দেখেছি, সিরো পজিটিভিটি আছে কিনা সেটাই আমরা এই স্টাডিতে বিশ্লেষণ করেছি। গবেষকরা বলছেন সংক্রমণ নিয়ন্ত্রণে ও টিকা দেওয়ার ক্ষেত্রে এসব তথ্য কাজে লাগবে। এই স্বাস্থ্যবিধি মেনে চলার কার্যক্রমে যদি অংশগ্রহণ আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে কিন্তু কোভিডের ক্ষেত্রে আমরা এটা প্রতিরোধ নিয়ন্ত্রণ আমাদের জন্য কষ্টসাধ্য হবে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আবারও আশ্বাস দেন সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত সরকার। আমরা অন্যান্য অনেক দেশের, অনেক উন্নত দেশের তুলনায় বাংলাদেশ ভালো করেছে, এখন পর্যন্ত ভালো আছে। আইডিসিআর আইসিডিডিআরবি যৌথ জরিপের আর্থিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ইউএসআইডি ও বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে 24 ঘন্টায় 31 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1472 জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,79,738 জন। দেশে একদিনের নমুনা পরীক্ষা করা হয়েছে 13,227 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 20,84,222 জনের। গত 24 ঘন্টায় নতুন করে 1,472 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 3,79,738 জন। 24 ঘন্টায় মারা গেছেন 31 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,555 জন। করোনা থেকে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,531 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 2,94,391 জন। বিকল্প ব্যবস্থা না করে ঝুলন্ত তার অপসারণ অব্যাহত রাখলে 18 অক্টোবর থেকে প্রতিদিন 3 ঘন্টা সারা দেশে ইন্টারনেট ও কেবল টিভি সেবা বন্ধের হুঁশিয়ারি দিয়েছে সেবাদাতারা। 17 অক্টোবরের মধ্যে চলমান সমস্যা সমাধানের সময়সীমা বেঁধে দিয়েছেন সংগঠন দুটির নেতারা। নগরীর সৌন্দর্য বৃদ্ধি ও ফুটপাতে পথচারীদের চলাচলে ঝুঁকি এড়াতে 1 অক্টোবর থেকে ঝুলন্ত তার অপসারণ শুরু করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। এতে করোনাকালে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট ও টেলিভিশন সেবা থেকে বঞ্চিত হচ্ছে কয়েক লাখ গ্রাহক। সেবাদাতারা বলছে, চলমান অভিযানে শুধু দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাতেই তার বাবদ 20 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এই অবস্থায় সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, বিকল্প ব্যবস্থা না করেই সিটি কর্পোরেশন একতরফাভাবে তার অপসারণ করছে। স্থায়ী কেবল ব্যবস্থার বিষয়ে কোনো পদক্ষেপ না নিয়ে উল্টো 25 লাখ টাকা বাৎসরিক নিবন্ধন ফি নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, যা অযৌক্তিক। এই দুটা ইন্ডাস্ট্রি বিশাল একটি হুমকির সম্মুখে পড়ে গেছে। দক্ষিণের মাননীয় মেয়র মহোদয়ের নিকট আমি আবেদন করব, অন্তত একটি তদন্ত কমিটি করা হোক, যে কোন পর্যন্ত আমরা লাস্ট মাইলে আমরা সেবাটা পৌঁছে দিতে পারবো। এই অবস্থায় চলমান সমস্যা সমাধান না হলে 18 অক্টোবর থেকে প্রতিদিন 3 ঘন্টা করে ইন্টারনেট ও ডিশ সেবা বন্ধের হুমকি দেন তারা। আগামী 17 অক্টোবরের মধ্যে এই সমস্যার সমাধান না হয়, আগামী 18 অক্টোবর রবিবার হতে প্রতিদিন সকাল 10টা হইতে দুপুর 1টা পর্যন্ত সারা বাংলাদেশে বাসাবাড়ি, অফিস, ব্যাংক সহ সকল পর্যায়ে ইন্টারনেট, ডাটা কানেক্টিভিটি, কেবল টিভি সার্ভিস আমরা প্রতীকীভাবে বন্ধ রাখব। সমস্যা সমাধানের পাশাপাশি বাসাবাড়িতে ইন্টারনেট ও ডিশ সেবার মূল্য নির্ধারণ সহ 5 দফা দাবি তুলে ধরেন কেবল টিভি ও ইন্টারনেট সেবাদাতারা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। কৃষি বিপণন অধিদপ্তরের নির্ধারিত দাম অমান্য করে অতিরিক্ত দামে রংপুরের কোল্ড স্টোরেজগুলোতে বিক্রি হচ্ছে আলু, যার প্রভাবে খুচরা বাজারে 50 থেকে 60 টাকা কেজিতে ভোক্তাদের আলু কিনতে হচ্ছে। অন্যদিকে পাইকার ব্যবসায়ীদের দাবি, অতিবৃষ্টির জন্য এবার সব ধরনের সবজির দাম চড়া। এছাড়া বিগত বছরের লোকসান পুষিয়ে নিতে বেশি দামে আলু বিক্রি করছেন তারা। রংপুর থেকে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। রংপুর সিটি বাজারে খুচরা পর্যায়ে প্রতি কেজি আলু কার্ডিনাল 42, শিলবিলাতি 46, দেশি সাদা 48 টাকা দরে বিক্রি হচ্ছে। বন্যার পর অন্যান্য শাকসবজির বাজার যখন চড়া, তখন বেশি দামে আলু কিনতে ত্রাহি ত্রাহি অবস্থা ক্রেতা সাধারণের। অভিযোগ করি আমাদের কোনো লাভ নেই, যার ফলে যতই কষ্ট হোক না কেন পেটের দায়ে কিনতে হবে। প্রতি কেজি আলুর উৎপাদন খরচ 8 টাকা 32 পয়সা ধরে আনুষঙ্গিক খরচ ও মুনাফা সহ কৃষি বিপণন অধিদপ্তর গত সপ্তাহে আড়ত পর্যায়ে পাইকারি মূল্য 25 টাকা, হিমাগার পর্যায়ে 23 টাকা নির্ধারণ করে। আলুর কথা সেই জন্য 80 টাকা হিসেবে আপনার কেজি হিসেবে বিক্রি করা দরকার। সিন্ডিকেটকে দায়ী করছেন কৃষক নেতা, আর কৃষি বিপণন অধিদপ্তরের কর্তারা বাজার নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়ার কথা বলছেন। মধ্যস্বত্বভোগী এবং সিন্ডিকেট যারা কোল্ড স্টোরেজ আলু রেখেছে, এইখানে জরুরি ভিত্তিতে সরকারের ব্যবস্থাপনা অর্থাৎ মজুদ বিরোধী যে আইনটি কতক্ষণ তারা রাখতে পারবে, আইনটি বলবৎ করা। এটা নিয়ন্ত্রণে আনার জন্য আমরা জেলা প্রশাসক স্যারের সাথে যোগাযোগ করতেছি এবং নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে। কৃষি বিপণন অধিদপ্তরের সবশেষ হিসেবে জেলার 40টি হিমাগারের মজুদ আছে 2,72,500 মেট্রিক টন আলু। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর। শিগগিরই বাংলাদেশ ও ভারতের মধ্যে বিশেষ ব্যবস্থায় বিমান চলাচল এয়ার বাবল চালু হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার। তাদের মধ্যে দুদেশের পারস্পরিক সম্পর্ক বাড়ানো ও অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নিতে আলোচনা হয়েছে। পরে বিক্রম দোরাইস্বামী সাংবাদিকদের জানান, পর্যটন ভিসা এখনই চালু না হলেও
দ্রুত স্টুডেন্ট ভিসার জট খোলা হবে। ভারত সবসময় বাংলাদেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে থাকে। বাংলাদেশ ও ভারতের মধ্যে এয়ার বাবল প্রক্রিয়াধীন, খুব দ্রুতই এটি চালু হবে। আর সব ধরনের ভিসা নিয়ে আলোচনা হয়েছে। ট্যুরিস্ট ভিসা এখনই চালু না হলেও শিগগিরই স্টুডেন্ট ভিসার জট খুলে দেওয়া হবে। আধুনিক নিলাম তত্ত্ব উদ্ভাবনের জন্য এবছর অর্থনীতিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন দুই মার্কিনী পল আর মিলগ্রম ও রবার্ট বি উইলসন। সোমবার সুইডিশ রয়্যাল একাডেমি তাদের নাম ঘোষণা করে। 2019 সালে অর্থনীতিতে নোবেল জিতেছিলেন অভিজিৎ ব্যানার্জি, এস্তার দুফলো ও মাইকেল ক্রেমার। অর্থনীতিতে নোবেল ঘোষণার মাধ্যমে শেষ হলো এবছরে নোবেল কার্যক্রম। এর আগে শান্তি, চিকিৎসা সহ 5 ক্ষেত্রে নোবেল ঘোষণা করা হয়। 10 ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। বিসিবি প্রেসিডেন্টস কাপের খবর। নিজেদের প্রথম ম্যাচে কাল মাঠে নামবে তামিম একাদশ। তাদের প্রতিপক্ষ মাহমুদুল্লাহর দল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে দুপুর 1টায়। ত্রিদলীয় টুর্নামেন্টে মাঠে নামার আগে আজ শেষ দিনের মতো অনুশীলন সেরেছে তামিম একাদশ। বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় এমনিতেই নির্ধারিত সময়ে অনুশীলন শুরু করা সম্ভব ছিল না। তার উপর দিবারাত্রি টুর্নামেন্টে মানিয়ে নিতে ফ্লাড লাইটে অনুশীলনের লক্ষ্যেই সন্ধ্যায় প্র্যাকটিস সেশন শুরু করেন তারা। মিরপুর স্টেডিয়ামের সেন্টার উইকেটে অনেকটা ওয়ানডে মেজাজে ব্যাটিং করেছেন তামিম। এদিকে আজ বিশ্রামে ছিল মাহমুদুল্লাহর দল। আমাদের একটা ছোট একটা অ্যাডভান্টেজ ছিল, যেটা হলো আমরা 2-3 দিন প্র্যাকটিস করতে পারছি অ্যাজ এ গ্রুপ। কিছু আন্ডার 19-এর প্লেয়ার আছে, ওদের সাথেও পুরো টিম জেল হলো। ওদের এক্সপিরিয়েন্সটাও আমরা নিয়েছি আন্ডার 19-এ কীভাবে করে আগে এলো টুর্নামেন্টে। সো এই টুর্নামেন্টে আমি আগেও প্রেস কনফারেন্সে বলেছি যে মানে এটা একটা হাই ভোল্টেজ টুর্নামেন্ট হবে, আর প্রত্যেকটা প্লেয়ার খুব এক্সাইটেড খেলার জন্য, পারফর্ম করার জন্য। সো এখন পর্যন্ত আল্লাহর মধ্যে টিমের শেপটা খুব ভালো আছে। আমাদের আজকে খুবই ভালো একটা ট্রেনিং হলো। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ধর্ষণের সর্বোচ্চ সাজা ফাঁসি, 6 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে মামলা। কালই অধ্যাদেশ, দ্রুত ও যথাযথ বাস্তবায়নের তাগিদ। সিলেটে পুলিশ ফাঁড়িতে নিহত যুবককে গণপিটুনির প্রমাণ মেলেনি সিসিটিভিতে। 4 পুলিশ সাময়িক বরখাস্ত, তদন্তে কমিটি গঠন। এবং রাজধানীর প্রায় অর্ধেক মানুষের দেহেই তৈরি হয়েছে করোনার অ্যান্টিবডি। আক্রান্তদের 82 ভাগের ছিল না লক্ষণ, গবেষণায় প্রকাশ। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়।